নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই সিটিভিএনে। দেখছেন হেলথলাইন, সঙ্গে রয়েছি আমি পায়েল। আমাদের দৈনন্দিন জীবনে কর্মব্যস্ততার মধ্যে কোথাও গিয়ে যেন আমরা সুস্থ থাকতে ভুলে যাচ্ছি। শরীরে দেখা দিচ্ছে একাধিক রোগ সমস্যা, যার সমাধান কিছু ক্ষেত্রে আমরা জানি, কিছু কিছু জানি না। কিভাবে প্রতিকার করব, কি করতে হবে, কি করতে হবে না, এই সব বিষয়ে আলোচনা করি আমরা আমাদের এই অনুষ্ঠানে। প্রত্যেক দিন আমাদের সাথে থাকেন একজন বিশেষজ্ঞ, একজন চিকিৎসক, যিনি এই বিষয়ে বিভিন্ন সমস্যার বিষয়ে কথা বলেন এবং সমাধান বলেন। আজকে আমাদের সাথে রয়েছেন ডক্টর মনীষ রয়, তিনি মনোরোগ বিশেষজ্ঞ। আজ তার সাথেই আমরা আলোচনা করব যেই বিষয়টি অনেকটা সংবেদনশীল, অনেকটা মানবিক দিক দিয়ে বিচার্য বিষয়, আর সমাজের জন্য থাকবে একাধিক বার্তা। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বা সংক্ষেপে আমরা অটিজম বলি। এই সমস্যাটা সমাজে এখন বেশ বড় একটা জায়গা নিয়ে রয়েছে, যেখানে আমরা দেখতে পাই যে ব্যক্তি এই রোগ বলবো না, রোগ শব্দটাই ভুল, অটিজমে আক্রান্ত ব্যক্তিরা আলাদা হয়, বিশেষ হয়। তাদের ব্যবহার, আচার আচরণ কিংবা ব্যক্তিগত দিক দিয়ে তাদের ক্ষমতা, চাহিদা সবটাই আলাদা। তাই আজ ডাক্তারবাবুর সাথে কথা বলবো। নমস্কার, আমি ডক্টর মনীষ রয়, আমি কনসালটেন্ট নিউরোসাইকিয়াট্রিস্ট। ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে ডাকার জন্য। আপনাকে অনেক অনেক স্বাগত এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজ থাকার জন্য। ডাক্তারবাবু, প্রথম প্রশ্ন আপনাকে যেটা করব, অটিজম তো রোগ নয়, তা এই যে সমস্যাটা, এটা কি বা কেন হয়? হ্যাঁ, মানে প্রথমে বলতে গেলে অটিজম ব্যাপারটা বোঝার একটা বড় জায়গা আছে, কারণ আমাদের সমাজে কিন্তু এই রোগ যেটা বলে একটা কন্ডিশন, এই কন্ডিশনটা নিয়ে কিন্তু লোকের কিন্তু খুব একটা অ্যাওয়ারনেস বা ধারণা কিন্তু খুবই লিমিটেড, স্বল্প। যদিও কিছুটা বাড়ছে এখনকার দিনে। এখন বুঝতে পারি অটিজম বা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার আমরা বলি এখন, এটা আসলে কি জিনিস। প্রথমে আপনাকে বুঝতে হবে অটিজম কথার অর্থ কি। অটিস্টিক কথাটার মানে অ্যাকচুয়ালি কিন্তু লিটারাল মিনিং হচ্ছে, আক্ষরিক অর্থ উইথড্রন ইনটু সেলফ, মানে নিজেকে নিজের মধ্যে গুটিয়ে রাখা। আচ্ছা, তার মানে এটা হচ্ছে অটিজম। মানে আমরা কোনটাকে ডিনোট করি, এটা ঠিক রোগ না, আমরা বলি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। মানে আপনার ব্রেনের যখন ডেভেলপমেন্ট ডিউরিং ইউর মায়ের জঠরে থাকার সময়, গর্ভে থাকার সময়, বা তার পরবর্তীকালে কোনো কারণে জন্মের সময় কোনো কমপ্লিকেশন ইত্যাদির ফলে আপনার ব্রেনের কিছু নির্দিষ্ট অংশ ঠিকভাবে বিকশিত হয় না, ডেভেলপড হয় না। তার ফলে এক ধরনের নির্দিষ্ট কিছু জায়গায় তার ডেভেলপমেন্টগুলো আটকে যায়। খুব কমনলি আমরা যেগুলো পাই, কোনগুলো আটকে যায়, কমিউনিকেশন, সোশ্যাল স্কিল, মানে সামাজিক বিহেভিয়ার, কথা বলা, এইগুলো সবচেয়ে বেশি এফেক্টেড হয় সবার প্রথমে। এবং এই বিশেষ বাচ্চারা যারা এই সমস্যাতে আক্রান্ত, তারা যেহেতু কারোর সাথে মিশতে পারে না, কথা বলতে পারে না, তারা নিজেদের মধ্যে নিজে থাকে, তাই জন্য এটাকে বলা হয় অটিজম, মানে উইথড্রন ইনটু সেলফ, নিজেকে নিজের মধ্যে গুটিয়ে রাখা। এই রোগটা বেসিক্যালি, আমি রোগ করে বলছি কারণ লোকের বুঝতে সুবিধা হবে, কারণ রোগটা কথাটা আমরা বেসিক ডিফারেন্সটা কি, পার্থক্যটা কি, রোগ কথাটা আমরা ব্যবহার করি যেটা পরবর্তীকালে অ্যাকোয়ার্ড হয়। মানে আমরা ম্যালেরিয়া ইজ এ ডিজিজ, এটা রোগ, কারণ আপনার আগে ছিল না, আপনার একটা ইনফেকশন হলো আপনার মধ্যে, তারপরে আপনার রোগটা শুরু হলো। কিন্তু এটাও বলা হচ্ছে ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, মানে আপনার ব্রেনের কিছু কিছু নির্দিষ্ট অংশ ডেভেলপমেন্ট ঠিকমতো হয় না বলে এই ধরনের কিছু তাদের মধ্যে বিশেষ বিহেভিয়ার আমরা লক্ষ্য করি। কিছু কিছু জায়গাতে পিছিয়ে থাকে, অ্যাটেনশন কম থাকে, এবং বেশ কিছু নির্দিষ্ট স্টিরিওটিপিক্যাল বিহেভিয়ার তারা করতে থাকেন। তাই জন্য আরেকটা টার্ম আমরা ইউজ করি এনাদের জন্য, আমরা বলি নিউরো ডাইভার্জেন্ট। আর আমরা যারা সো কল্ড নর্মাল, আমরা ইউজ করি নিউরোটিপিক্যাল। কাজে এদেরকে বলা হয় নিউরো ডাইভার্জেন্ট পিপল, যারা এই সমস্যাতে আক্রান্ত। একজন সদ্যজাত শিশু যখন জন্ম হচ্ছে, তখন তো তার মধ্যে স্বাভাবিকভাবে সম্ভব না বোঝা, কিন্তু এটা পরিবারের ক্ষেত্রে একটা ধাক্কার জায়গা হয়ে দাঁড়ায় যখন দেখে যে সুস্থ স্বাভাবিক শিশুটা হঠাৎ করে আর সুস্থ নেই, ও আলাদা বিহেভ করছে অন্যান্য 5টা বাচ্চার থেকে। তো সেই লক্ষণগুলো কি কি, যাতে একজন বাবা মা বুঝতে পারবেন যে ওর অটিজম রয়েছে? আপনি একদম ঠিক বলেছেন, অত্যন্ত ভ্যালিড একটা কোয়েশ্চেন এবং অত্যন্ত পার্টিকুলার একটা কোয়েশ্চেন। অটিজম, হ্যাঁ, জন্মের সময় বোঝার কোনো উপায় নেই, কারণ যতক্ষণ সে কথা বলা শিখছে, সোশ্যাল বিহেভিয়ার শিখছে, ততক্ষণ এটাকে অন্য 5টা বাচ্চার সঙ্গে আলাদা করে কোনো আমাদের উপায় নেই। কখন আপনি প্রথম থেকে বুঝবেন যে বাচ্চার অটিজম হলেও হতে পারে, অটিজম এসডি আমরা বলি, অটিজম স্পেকট্রাম হলেও হতে পারে, যখন দেখবেন যে একটা নির্দিষ্ট সময় একটা মতো বিকাশের বয়স থাকে না, এই বয়সে বাচ্চা হাঁটে, এই বয়সে কথা বলে। যেমন ধরুন
প্রথম 9 মাসে তার বাবা মামা ব্যাবলিং যেটাকে বলে বাবা মামা ইত্যাদি গুলো স্টার্ট মোটামুটি 9 থেকে 12 মাসের মধ্যে স্টার্ট হয়ে যাওয়ার কথা, বা খুব বেশি ধরতে গেলে 18 মাসের মধ্যে অ্যাটলিস্ট তার বাবা মামা 2 সিলেবল বা 1 সিলেবল ওয়ার্ড বলার কথা। কখন দেখবেন যে কথা সে বলছে না, অ্যাটলিস্ট সে বাবা মামা বা এই বউ বউ বাউ বাউ এই যে কথাগুলো তারা বলে ম্যাও ম্যাও, এইগুলো তারা উচ্চারণ করছে না। 1 নম্বর পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। যখন দেখবেন বাচ্চা কিন্তু পিছিয়ে পড়ছে, অনেকে কিন্তু আপনাকে একটা মানে পরামর্শ দেবে, এক্ষেত্রে আমরা দেখি যে আমরা তখন রিয়েল লাইফ পেশেন্ট ডিল করি, যে অনেকেই খুব দেরি করেন ডায়াগনোস করতে, অনেক দেরি করেন ধরতে, কারণ তাদেরকে স্তোক বাক্য দেওয়া হয় বাকিদের পরিবারের বাকিদের দ্বারা যে কিছু না নিজে থেকে ঠিক হয়ে যাবে। কিন্তু যদি দেখেন যে আপনার আনইউজুয়ালি ডিলে হচ্ছে কথা শিখতে বাচ্চার, তাহলে কিন্তু ইউ শুড বি রেজ আ সাসপিশন যে আমার বাচ্চার হতে পারে, আমাকে তাহলে এর পরীক্ষা নিরীক্ষা করাতে হবে। এটা হচ্ছে 1 নম্বর সিমটম, যেটা মোস্ট কমন সিমটম। কারণ অটিজমের মূল সমস্যাটা হচ্ছে দে সিভিয়ারলি ল্যাকস দ্য কমিউনিকেশন স্কিল, কারণ তারা ভাষা শেখে না। দ্বিতীয় কথা যখন বুঝবেন কি হবে, দেখবেন তার মধ্যে সোশ্যাল স্মাইল দিচ্ছে না সে বাচ্চা। মানে ধরুন বাচ্চা দেখবেন একটা নির্দিষ্ট বয়সের পর হাসলে, তার দিকে হাসলে সেও আপনার দিকে হাসে, সাড়া দিচ্ছে না। কিন্তু এবার দেখবেন আপনার বাচ্চাটি যদি অটিজমে যে আক্রান্ত, সে কিন্তু সোশ্যাল বিহেভিয়ারটা তার ঠিক মতো আসছে না। আমরা যেটাকে আমাদের ভাষায় বলে সোশ্যাল কোল্ডনেস, মানে মাকে দেখলে হাসছে, ও কিন্তু হাসবে না। একটা সাধারণ বাচ্চা যে নিউরোটিপিক্যাল বাচ্চা আর কি, সে মাকে দেখলে হাসবে, আমরা বলি সোশ্যাল ওয়ার্মথ, মানে একটা উষ্ণতা, সামাজিক উষ্ণতা। এটা কিন্তু এই যারা নিউরো ডাইভার্জেন্ট বা অটিজম স্পেকট্রামে যারা আক্রান্ত, তাদের মধ্যে এটা কিন্তু ল্যাক করে। কাজে এটা কিন্তু সেকেন্ড পয়েন্ট যেটা আপনার সাসপিশনকে রেজ করবে যে বাচ্চার আমার সমস্যা হলেও হতে পারে, সেটা হচ্ছে বাচ্চা কিন্তু সোশ্যাল স্মাইল দিচ্ছে না, সোশ্যালি কারোর সাথে মিশছে না, এবং সে পুরোটা সময় একা একা কাটাচ্ছে। সে কারোর সাথে মিশতে ইন্টারেস্টেড নয়, সে পুরো সময়টা একা একা খেলছে, একা একা করছে। এবং থার্ড পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, দেখবেন বাচ্চা কোনো একই কাজ বারবার বিনা কারণে করে যাচ্ছে কিনা। মানে ধরুন খুব কমনলি যেটা দেখবেন, সুইচ টিপছে বন্ধ করছে, বা দরজা খুলছে বন্ধ করছে, মানে আমরা বলি ম্যানারিস্টিক বিহেভিয়ার, স্টিরিওটিপিক্যাল বিহেভিয়ার, মানে এক কাজ সে বারবার রিপিটেটিভলি করে চলেছে। এবং সিভিয়ারলি সে কিভাবে, এগুলো হচ্ছে একের পর এক পয়েন্টগুলো বলেছি কি করে আপনি বুঝতে পারবেন যে আপনার বাচ্চা নিউরোটিপিক্যাল নয়, নিউরো ডাইভার্জেন্ট। এবং দেখতে পাবেন বাচ্চা একা একা খেলছে, তার বয়সী বাচ্চাদের সঙ্গে সে মিশতেও চায় না, বা কোনো রকম ইন্টারাকশন সে করছে না। এটা হচ্ছে আপনার থার্ড পয়েন্ট। মানে কি পয়েন্ট বুঝবেন? এক হচ্ছে কথা শিখতে দেরি হচ্ছে, বা বলছেই না কথা কোনো রকম, মানে বাবা মামা মনোসিলেবল বাইসিলেবল কিছু ওয়ার্ড সে ব্যাবলিং কিছুই করছে না, একা একা খেলে যাচ্ছে, কারোর সাথে মেশে না, কারোর সাথে সোশ্যালি সে ইন্টারাকশন করে না। এবং তৃতীয় খুব কমন হচ্ছে সে ম্যানারিস্টিক বিহেভিয়ার করে যাচ্ছে, মানে এক কাজ বারবার করছে। এগুলো হচ্ছে খুব আর্লিয়ার সাইন, যেগুলো আপনি বুঝবেন যে বাচ্চার মধ্যে সমস্যা হতে পারে। একদম ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়, যদিও হেলথ লাইনের প্রত্যেকটি পর্বের প্রত্যেকটি বিষয় ভীষণভাবে গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের শরীরের সাথে তা জড়িত। কিন্তু এই বিষয়টা অটিজম, সেই শিশুদের, যেই শিশুরা নিজেদের নিজেদের ভাবাবেগ, নিজেদের সমস্যা কিছুই প্রকাশ করতে পারে না, তো সেক্ষেত্রে এই ডাক্তারবাবু যে কথাগুলো বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যারা অভিভাবক, যারা বিশেষ করে যারা সদ্যজাত শিশুর অভিভাবক, কিংবা যাদের শিশু আসতে চলেছে ইন ফিউচার, তাদের ক্ষেত্রে কিন্তু এটা মাথায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি পরের প্রশ্নে যাব। ডাক্তারবাবু, এই রোগটা অটিজম, এটা কি আসলে ক্রোমোজোম বাহিত বা জিন ঘটিত রোগ? না, আমরা ডেফিনেটলি আপনার এই যে প্রশ্নটা করলেন অটিজম ক্রোমোজোম বা জিন ঘটিত কিনা, জিন বাহিত, জেনেটিক প্রিডিসপোজিশন ইজ এ ফ্যাক্টর, ডেফিনেটলি ইট ইজ ফ্যাক্টর, বাট আমরা বলি মাল্টি ফ্যাক্টোরিয়াল কজেশন, মানে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, জেনেটিক ফ্যাক্টর, প্রিন্যাটাল এক্সপোজার, মানে মায়ের যদি কোনো গর্ভাবস্থায় যদি কোনো রকম তার পেরিন্যাটাল স্ট্রেস কোনো রকম ঘটে, বাচ্চা যদি প্রিম্যাচিওর হয়, মানে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর প্লাস জেনেটিক ফ্যাক্টর তো ডেফিনেটলি আছে। এগুলো যখন সব একসাথে ইন্টারঅ্যাক্ট করে তখনই অটিজমের জন্ম হয়, বা অটিজমের নামক সমস্যাটি তখনই জন্ম হয়। তাই শুধু জিনকে দোষ দেওয়া বা এনভায়রনমেন্টকে আলাদা করে দোষ দিলে আপনি, সব মিলিয়ে একত্রিত ভাবে যখন ইন্টারঅ্যাক্ট করে, এবং আনফর্চুনেটলি তখনই এই সমস্যাটা প্রকাশ পায়। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক এরপরেই আমার মাথায় এলো, যেটা আমার তো ভীষণভাবে জানার ইচ্ছে আছে, তার সাথে আপনাদের সবার মানে এটা জানা উচিত। কারণ অটিজম আমরা জানি, আমাদের ডাক্তারবাবু বললেন যে এটা সহজাত রোগ, গর্ভাবস্থা থেকে শরীরে আসে, ব্রেনের ডেভেলপমেন্টের মতো হয় না। কিন্তু একটা সমীক্ষা বলছে যে যেই শিশুরা 2.5 বছর বয়সের আগে তারা ভীষণভাবে ফোন অ্যাডিক্ট, ফোনের মধ্যে সারাক্ষণ ঢুকে থাকে, সারাক্ষণ গেমস, কার্টুনস, কথা বলতে চায় না, তাদের মধ্যে নাকি অটিজম হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। আমি আরেকটা বললাম, এক্ষুনি কি বললাম একটু আগের প্রশ্নটায়, মাল্টি ফ্যাক্টরিয়াল কজেশন,
শুধু জিন একা দায়ী নয়, শুধু মোবাইল একা দায়ী নয়, কিন্তু হ্যাঁ আপনার যদি জেনেটিক প্রিডিসপোজিশন থাকে এবং আপনি যদি মোবাইলে চূড়ান্ত অ্যাডিক্ট বা স্ক্রিন টাইম আপনি পুরো অ্যাটেনশনটা স্ক্রিনে দিচ্ছেন, আপনি সোশ্যাল ইন্টারাকশন করছেন না, তাহলে ডেফিনেটলি আপনার হওয়ার চান্স অনেকটা বেড়ে যায়। কথা সত্যি। তার মানে এটা সাবধান হওয়ার কিন্তু সময় এসেছে। মানে আমরা দেখতে পাই, একটু ইন্টারাপ্ট করছি, মানে আমরা দেখতে পাই যে এখন বাচ্চাদের খাওয়াতে পারছেন না, মোবাইল দেখিয়ে দিচ্ছেন, বা আপনি নিজে বিজি, বাচ্চাকে সময় দিতে পারছেন না, মোবাইল হাতে ধরে বসে দিচ্ছেন। এটা কিন্তু বাচ্চার কগনিটিভ ডেভেলপমেন্টে একটা বিশাল বড় বাজে প্রভাব ফেলছে ইন ফিউচার, যেটা আমরা এখন আঁচও করতে পারছি না কি বিপদ আমাদের সামনে আসতে চলেছে। এই বাচ্চারা কিন্তু অটিজম শুধু নয়, এরা অ্যাটেনশন ডেফিসিট হয়, এরা হাইপার অ্যাক্টিভ হয়ে যায়। অ্যাটেনশন স্প্যান, যেহেতু আমরা বাচ্চা কি দেখে বেশিরভাগ তো এই ফ্ল্যাশি কার্টুনসগুলো, রিলসে কিন্তু দেখবেন কোনো রিলসে 1 মিনিটের বেশি হয় না। এই জন্য বাচ্চা কিছুতেই তার এই অভ্যাসটাই হয়ে যায় তার, হ্যাঁ সে এই মানে বারবার তার ব্রেনটা এত তাড়াতাড়ি স্টিমুলেটেড হয়, সে কোনো কাজে অ্যাটেনশন রাখতে পারে না, কনসেন্ট্রেশন রাখতে পারে না। শুধু অটিজম না, তার বিভিন্ন রকম বিহেভিয়ারাল প্রবলেম পরবর্তীকালে এবং সাইকিয়াট্রিক প্রবলেম আসার চান্স কিন্তু অনেকটা বেড়ে যায় এই মোবাইল ওভার ইউজের জন্য। একদমই, আমিও মানে আমার কথাটাই যে উনি বললেন যে আমরা সচরাচর দেখেই থাকি বাচ্চা জেদ করছে, বাচ্চা খেতে চাইছে না, তো আমরা কি করলাম, একটু ফোনটা দেখিয়ে দিলাম, ফোন দেখলে কি বাচ্চাটা শান্ত থাকলো, আমার ওর পেছনে আর টাইমটা ইনভেস্ট করতে হচ্ছে না। কিন্তু এটা করবেন না, এটা আপনি নিজের শিশুরই নিজেই ক্ষতি করছেন। এই দিক থেকে সাবধান থাকতে হবে। একটু কথা বলুন, একটু নিজে হাসুন, ঘুরতে নিয়ে যান, কবিতা বলুন, আবৃত্তি বলুন, তাতে কি হবে আপনার শিশুর যেমন মনোবিকাশ হবে, তেমনি ওর যে একগুঁয়েপনাটা সেটা। এবং সবচেয়ে বড় কথা যেটা একদম ঠিক বলেছেন আপনি, আমি আর একটা পয়েন্ট অ্যাড করতে চাই এর মধ্যে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে সোশ্যাল ইন্টারাকশন, যেটা আমরা বারবার বলছি, সোশ্যাল, আমরা কিন্তু বিজ্ঞান আমাদের এই নতুন আধুনিক যুগে যে সোশ্যাল মিডিয়ার জন্য আমরা আবেগটা হারিয়ে ফেলছি। বেগ হয়তো পেয়েছি আমরা, যেটা বিজ্ঞান আমাদের দিয়েছে, বেগ কেড়ে নিয়েছে আবেগ। এই আবেগটাই কিন্তু ভবিষ্যতে মানুষকে মানুষ হিসেবে ডিফাইন করে, যন্ত্রের সাথে মানুষের কোনো পার্থক্য নেই আর কোনো। কাজে এই যে আপনি একটা গান গিয়ে শোনাচ্ছেন, তার সাথে কথা বলছেন, আপনি কিন্তু তার অ্যাকচুয়ালি কগনিটিভ ডেভেলপমেন্ট করছেন, তার বুদ্ধি বিকাশে সাহায্য করছেন, এবং তার সোশ্যাল স্কিল আপনি তৈরি করছেন। এবং আমরা বলি ভবিষ্যতে কিন্তু সোশ্যাল স্কিলটা হতে চলেছে আপনার কি পয়েন্ট, নট দ্য আইকিউ, ইট দ্য ইকিউ অ্যান্ড এসকিউ, ইমোশনাল কোশ্চেন আর সোশ্যাল কোশ্চেন, হুইচ ইজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ আইকিউ। একদম, খুব দামি কথা। এই প্রসঙ্গেই আমি পরের প্রশ্নে যাব। প্রথম এফেক্টটা পড়ে শিশুদের উপর আচরণগত তো বললেনই, তার সাথে যেটা বললেন যে কথা বলতে শেখে না, তো ভাষাগত, ওরা নিজেদের যেন জীবনে নিজেদের একটা ভাষা তৈরি করে ফেলে, যেটা আর অন্য কেউ বুঝতে পারে না। তো সেই দিক দিয়ে একজন অভিভাবক হিসেবে যখন লক্ষণগুলো ধরা পড়লো, কিংবা ডাক্তার বললেন যে শিশু অটিজমে আক্রান্ত, সেই সময় আচরণগত দিক থেকে এবং ভাষাগত দিক থেকে বিকাশের জন্য অভিভাবকের কি করণীয়? দেখুন, প্রথমে বলে দিই, অটিজম ইজ এ স্পেকট্রাম। কাজেই এই স্পেকট্রামের মধ্যে অ্যারেড মানে ভ্যারিয়েশনস অফ সিমটমস ক্যান বি প্রেজেন্ট ইন দ্য মানে আমব্রেলা অফ দ্য টার্ম অটিজম স্পেকট্রাম। কাজে ডিপেন্ডিং অন দ্য স্টেজ অফ দ্য অটিজম, মানে আপনার বাচ্চা কোন স্টেজ আছে, সে সফট না হার্ড না ইন্টারমিডিয়েট কোন স্টেজে আছে, ডিপেন্ড করছে তার উপর যে পরবর্তীকালে প্ল্যান অফ অ্যাকশনস কি হবে। আনফর্চুনেটলি দেয়ার ইজ নো সাচ স্পেসিফিক ট্রিটমেন্ট অ্যাভেলেবল টিল নাও। এখন সবাই মাথায় রাখতে হবে, এর কিন্তু কোনো রকম ওষুধ মাধ্যম বা কোনো রকম ইনজেকশন ওষুধ কিন্তু এখনো অব্দি স্পেসিফিক্যালি ফর অটিজম নেই। কাজে আপনাকে তৈরি করতে হবে কিভাবে, যেমন ধরুন প্যারালাইসিস হয়ে গেলে আপনার কিন্তু কোনো ট্রিটমেন্ট সেরকম নেই, আপনাকে আবার হাতের মাসেলগুলোকে পুনরায় জাগিয়ে তোলার, আপনাকে থেরাপি একদম। এক্ষেত্রে আপনার ব্রেনকে গ্রোথ করার কোনো পদ্ধতি বা আমাদের এখনো অব্দি বিজ্ঞানের কাছে, আমাদের মেডিকেল সায়েন্সের হাতে নেই। কি করতে হবে, অভ্যেসের মাধ্যমে, ট্রেনিং এর মাধ্যমে। কারণ যত তাড়াতাড়ি আপনি ট্রেনিং স্টার্ট করবেন, আপনার বাচ্চার বিকাশ হওয়ার সম্ভাবনা তত বাড়তে থাকবে, এবং এই সম্ভাবনা সুস্থ নিউরোটিপিক্যালের দিকে আসার সম্ভাবনা আরো বাড়তে থাকবে যত আপনি তাড়াতাড়ি এটা ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট, আমরা বলি থেরাপি, ট্রিটমেন্ট আমরা করি বটে, ট্রিটমেন্টটা করি সেটা হচ্ছে কি জন্য, অ্যাসোসিয়েটেড প্রবলেমগুলোকে আটকানোর জন্য। যেমন এই বাচ্চারা প্রচন্ড হাইপার অ্যাক্টিভ হয়, প্রচন্ড অ্যাটেনশন কম থাকে, সেক্ষেত্রে আমরা কিছু ওষুধপত্রের মাধ্যমে অ্যাটেনশনটা বাড়াই। হ্যাঁ, সেই ওষুধ আছে যেটা অ্যাটেনশন বাড়াতে সাহায্য করে। কিছু ওষুধ আছে বাচ্চাদের ক্ষেত্রে দেওয়া হয় যেগুলো আপনার ব্রেনটাকে একটু শান্ত করে, নার্ভগুলোকে শান্ত করে, তার ফলে বাচ্চা কি হয়, ওর উত্তেজনা ভাবটা, ওর এই যে উগ্র ভাবটা কমিয়ে দেওয়া যায়। কিন্তু মেন যে জায়গাটা সোশ্যাল স্কিল, কোনো ওষুধ সেটা তৈরি করে দিতে পারবে না। মেন যে জায়গাটা কমিউনিকেশন স্কিল, কোনো ওষুধ সেটা তৈরি করে দিতে পারবে না, কারণ ওটা আপনার ইনহেরেন্টলি অ্যাবসেন্ট। ওটা আপনাকে তৈরি করে শেখাতে হবে। মানে আমরা বলি ভাষা যেন বাচ্চার খুব নর্মাল একটা ব্যাপার হিসেবে আমরা দেখি, কিন্তু ভাষা কিন্তু অনেকগুলো ব্রেনের এরিয়া একসাথে যখন কোলাবোরেট করে, তখনই আমরা ভাষার প্রয়োগ করতে পারি, আমরা কমিউনিকেট করতে পারি। মানে এই জন্য দেখবেন, মানে লেখাপড়া বা ভাষা কিন্তু সহজাত জিনিস নয়, এটা কিন্তু একটা অর্জিত জিনিস, যেটা আমরা খুব সহজে শিখে নি বলে আমাদের মনে হয় ব্যাপারটা খুব স্পন্টেনিয়াস। এই বাচ্চাদের সেটা একটু অনেক
কষ্টকরভাবে শেখাতে হয়, কারণ যে জায়গাটা আমাদের এই কানেকশনসগুলো তৈরি করে সেই জায়গাটা ওরা দুর্বল হয় ওনাদের এই বাচ্চাদের ক্ষেত্রে। কাজে থেরাপি, স্পিচ থেরাপি হতে পারে, অকুপেশনাল থেরাপি, বিহেভিয়ারাল থেরাপি, সবকটা তার সাথে কিছু ওষুধপত্রের প্রয়োগ যদি একসাথে সঠিক সময় করা যায়, হ্যাঁ আপনার বাচ্চার নর্মাল জায়গায় ফিরে আসা, মানে নিউরোটিপিক্যাল জায়গায় ফিরে আসা সম্ভাবনাটা অনেকটা বেড়ে যায় যত প্রম্পটনেস অফ অ্যাকশন যত আপনি বেশি দেখাবেন। কিন্তু সমস্যাটা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে এই ক্ষেত্রে অনেক তারা ডিনায়ালে চলে যান, না আমার বাচ্চার হতেই পারে না, এবং তারা দেরি করতে থাকেন অহেতুক। তার ফলে কি যত দিন যায় ব্রেনে, দেখবেন একটা কথা আছে, নরম মাটিতে শেপ দিতে সুবিধা হয়, মাটি পুরেই যত পোড়া মাটি হবে আপনার কিন্তু শেপ দিতে তত কঠিন হয়ে যায়। তাই বয়স যত বাড়বে তত আপনার, আমরা বলি ব্রেনের যে ফ্লেক্সিবিলিটি, ফ্লুইডিটি, যত বয়স বাড়ে ব্রেন কিন্তু আস্তে আস্তে রিজিড হতে থাকে, তখন আপনি বাইরের কোনো ইনপুটস নিতে পারেন না, ব্রেন সেটা নিতে পারে না। যত আপনি আর্লি এজে এটা স্টার্ট করতে পারবেন, ডায়াগনোসিস অ্যান্ড ফার্দার থেরাপিজ অ্যান্ড ট্রিটমেন্ট, তত বাচ্চার আপনার বেটার আউটকাম হওয়ার চান্স আরো বাড়বে, গুড মানে প্রগনোসিস। একদমই। আর এক্ষেত্রে আপনি তো বহুদিন ধরেই চিকিৎসার সাথে যুক্ত, তো আগে যত সংখ্যায় অটিজম আক্রান্ত হতো এখন কি শিশুদের সংখ্যা বাড়ছে? আমি মনে হয় বাড়ছে ঠিক নয়, লোকের মধ্যে অ্যাওয়ারনেস বাড়ছে। আগে দেখবেন এই ধরনের শিশুদেরকে ওই বাড়িতে রেখে দেওয়া, বেঁধে দেওয়া, মানে তাকে সমাজ থেকে আলাদা করে রেখে দেওয়া, এবং সবার জন্য একটা আমব্রেলা টার্ম ইউজ করতো, পাগল বাচ্চা। আমব্রেলাটা মানে তার অটিজম আছে না, তার অন্য কোনো প্রবলেম আছে নাকি, তার মেন্টাল রিটার্ডেশন আছে নাকি, তার সিপিএ আছে, সেরিব্রাল পলসি, মানে অল অফ দেম আর নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। তার কোন রোগটা ছিল তারা জানতোই না, অ্যাওয়ারনেস ছিল না, ডায়াগনোসিস হতো না। কাজে ডায়াগনোসিস হতো না বলে আমার ধারণা তখন বোধহয় ব্যাপারটা, হ্যাঁ সে অর্থে বলতে গেলে ডেফিনেটলি সংখ্যাতত্ত্বের দিক থেকে অটিজম কিন্তু রেইজিং ট্রেড। কিন্তু আমার যেটা মনে হয় একটা বড় কারণ হচ্ছে আগেকার দিনে এই ব্যাপারটা নিয়ে কোনো সঠিক তথ্যাদি আমাদের কাছে ছিল না, অ্যাওয়ারনেস ছিল না, ফলে ডায়াগনোসিস হতো না। ডায়াগনোসিস না হওয়ার জন্য মনে হতো যেন সংখ্যাটা কম, কিন্তু এখন যেহেতু ডায়াগনোসিস হচ্ছে, লোকে অ্যাওয়ার হচ্ছেন, কাজে সংখ্যাটা বাড়ছে। মানে আপনি যদি এটা খুনের, পুলিশ যদি আপনার খুনের এফআইআরটা না নেয় তাহলে দেখবেন আপনার রাজ্যে কোনো খুন হচ্ছে না, কোনো অপরাধ হচ্ছে না। কাজে এইটা হচ্ছে ওরকম, মানে অ্যাওয়ারনেস বাড়ার জন্য মনে হচ্ছে যেন অ্যাপারেন্টলি সংখ্যাটা বেড়ে যাচ্ছে, কিন্তু আমার ধারণা সংখ্যাটা আগেও ছিল। অনেকে ক্ষেত্রে শুনেছেন তোরা, মানে আমার এক কাকা ছিলেন তিনি এরকম, কিন্তু তার যে কি এক্সাক্ট ডায়াগনোসিস নোবডি নোস। তাহলে এই দিক দিয়ে আক্রান্তের সংখ্যা যত বাড়ছে এটা একটা পজিটিভ সাইন। লোকের মধ্যে অ্যাওয়ারনেসটা বাড়ছে, লোকে অনেক বেশি অ্যাওয়ার হচ্ছেন, অনেক বেশি এখন তারা তথ্যগুলো তারা পাচ্ছেন। এই ইন্টারনেটের যুগে কিছু তো ভালো দিক আছে, মানে অনেক পেশেন্ট আমি পাই যারা কিন্তু মানে উইদাউট এনি কাইন্ড অফ মেডিকেল ব্যাকগ্রাউন্ড, তারা কিন্তু ওই নেট দেখে তাদের সিমটমগুলো সার্চ করে, ইউটিউব দেখে তার নিজেরাই কিন্তু প্রম্পটলি আসছেন আমাদের কাছে ফর থেরাপিজ অ্যান্ড ট্রিটমেন্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল। ইট ইজ এ গুড থিং অফ ইন্টারনেট ইউজ, মানে ইন্টারনেট সবচেয়ে খারাপ তা তো নয়, আমরা যদি ভালোভাবে ইউজ করতে পারি সেটাও কিন্তু আপনাকে অ্যাওয়ারনেস তৈরি করতে সাহায্য করে। আপনার সোশ্যাল যে আপনার যে শুধু অ্যাওয়ারনেস না, আপনার সোশ্যাল যে একটা স্টিগমা এই রোগগুলোকে নিয়ে, সেই ব্যারিয়ার, এই ব্যারিয়ারগুলোকে ভাঙতে সাহায্য করে। যেমন দেখবেন আগেকার দিনে এই ধরনের বাচ্চাদেরকে লুকিয়ে রাখা হতো, লোক চক্ষুর আড়াল রাখা হতো, এখন কিন্তু মারা বা প্যারেন্টসরা, অভিভাবকরা তারা কিন্তু নিয়ে যাচ্ছেন, এদেরকে নিয়েও তারা বিভিন্ন প্রোগ্রাম যাচ্ছেন, এবং যাওয়াটা উচিত। আমি মনে করি এদের আর সোশ্যাল ইন্টারেকশন আরো বেশি করে করানো উচিত। আপনাদের লজ্জিত না হয় যে বাচ্চাকে তোকে লোকে কি ভাবে, লোকে ভাবছে কিচ্ছু এসে যায় না। আপনার বাচ্চার ভালো আপনার হাতে, আপনার বাচ্চার ভালো হলে আপনারই ভালো, লোকের তাতে ভালো হলো না খারাপ হলে আপনার ভাবার দরকার নেই। বাচ্চাকে যত আপনি মেলামেশা করাবেন, যত আপনি এই ধরনের সোশ্যাল গ্যাদারিং এ নিয়ে যাবেন, আপনার বাচ্চার ডেভেলপমেন্ট তত বেটার হবে। মেলামেশা, সোশ্যাল গ্যাদারিং, এই কথাগুলো থেকে একটা কথা আসে, যখন শিশু বড় হয় তাকে আমরা স্কুলে দিই। তো এখন তো আমরা দেখলাম যে যারা অটিজম আক্রান্ত শিশু তারা একটু বিশেষ হয়, একটু আলাদা হয়, সেক্ষেত্রে আবার ভিন্ন শিশুর কিংবা ভিন্ন ব্যক্তির ভিন্ন ব্যবহার হয়। কেউ হয় উগ্র, কেউ হয় শান্ত, কেউ হয় একেবারে চুপচাপ নিজের মতো গুটিয়ে থাকে। তো সেক্ষেত্রে যারা আক্রান্ত তাদের কি স্কুলে দেওয়া তো উচিত? অবশ্যই। কি ধরনের স্কুলে দেওয়া উচিত? না, এখন কিন্তু নতুন যে অ্যাটলিস্ট আমি সিবিএসসি ক্যারিকুলাম যেটা আমাদের রেগুলার যে দেখতে হয়, আমাদের যেহেতু পেশেন্ট আমাদের কাছে রেগুলার আসে, সিবিএসসি কিন্তু অ্যাটলিস্ট খাতায় কলমে লেখা আছে এভরি স্কুল শুড বি অল ইনক্লুসিভ। মানে এটা কিন্তু বাই ম্যান্ডেটেড বাই দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আমাদের যে এডুকেশনাল যে ল যেটা, মানে আইন যেটা, তাতে কিন্তু স্পষ্টত বলা হচ্ছে সিবিএসসি বোর্ডের ক্ষেত্রে নিয়ম যে এভরি স্কুল শুড বি অল ইনক্লুসিভ। বাট ইন রিয়েলিটি আমরা দেখতে পাই অনেক স্কুল কিন্তু এখানে বাচ্চাদের অ্যাডমিশন দিতে ডিনাই করেন বাই স্টেটিং দ্য রিজন আমাদের কাছে কাউন্সিলর নেই, আমাদের কাছে থেরাপিস্ট নেই, আমাদের স্কুলে নেই, এগুলো আপনি অন্য স্কুল দেখুন। হ্যাঁ, কিছু বাচ্চা যেমন ধরুন যারা হার্ড অটিস্টিক, মানে ধরুন একদম সিভিয়ার স্টেজে অটিজম, তাদের কিন্তু সত্যি নর্মাল স্কুলে দেওয়াটা একটু সমস্যাজনক হয়ে যায় বটে, কারণ তারা যেহেতু অনেকটা অদ্ভুত অন্যরকম বিহেভ করতে থাকেন, তাদের বুদ্ধিমত্তাটাও অনেক থেকে অন্যদের সমান লেভেলে থাকে না,
তাদের জন্য আমরা রেকমেন্ড করি স্পেশাল এডুকেশন, স্পেশাল স্কুল। এরকম স্কুল কিন্তু আপনি অনেক পাবেন এখন, কিন্তু এটা দিনের আরেকটা ভালো দিক হচ্ছে এই স্কুলের নাম্বারটাও কিন্তু দিনের পর দিন বাড়ছে, এটা লোকে যত অ্যাওয়ার হচ্ছে। কিন্তু আপনার বাচ্চা যদি মাইল্ড অটিজম থাকে তাহলে কিন্তু ভেরি ওয়েল দে ক্যান অ্যাকোমোডেট ইন এ নর্মাল রেগুলার স্কুল উইথ সাম স্পেশাল মানে সাম কাইন্ড অফ, মানে একটু টিচারদের কাছে স্পেশাল অ্যাটেনশন, একটু স্পেশাল মনোযোগ আর একটু কনসিডারেশন, এইটুকু যদি তাকে এক্সট্রা দেওয়া হয়, মানে আমরা এই জন্য তো বলি ডিফারেন্টলি এবেল, তারাও তো এবেল, তারাও তাকে সুযোগ দিলে তার নিজের মতো করে সে ভালোভাবে করতে পারবে। আপনি হয়তো একটা জিনিস সে সবটা একসাথে গুছিয়ে করতে পারে, কিন্তু আমরা দেখেছি সাভান বলে একটা কথা আছে, সাভান সিনড্রোম বলে, মানে অটিস্টিক বাচ্চাদের মধ্যে দেখা যায় তারা একটা নির্দিষ্ট কোনো একটা জিনিসে কিন্তু বেশ কিছু বাচ্চার মধ্যে তারা চূড়ান্ত পারদর্শী হন। মানে কেউ হয়তো গান গাচ্ছেন, কেউ হয়তো বাঁশি বাজছেন, হ্যাঁ তারা ওই কাজটা সুন্দরভাবে করেন, বাকি কেউ সব কাজটা হয়তো অতটা গুছিয়ে করতে পারেন না। কাজেই আপনার যদি বাচ্চা যদি মাইল্ড হয়, মডারেট হয়, আপনি কিন্তু ভেরি ওয়েল ইউ ক্যান থিঙ্ক অফ আ গুড রেগুলার স্কুল যেখানে বাচ্চা এই একটু এক্সট্রা ফ্যাসিলিটি, একটু এক্সট্রা আপনার সাপোর্টটা পাবে। আর যদি হার্ড হয়, হ্যাঁ স্পেশাল স্কুল, স্পেশাল এডুকেশন। একদমই। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা প্রথমেই বলেছিলাম, ভীষণ একটা সংবেদনশীল বিষয় তো, আর অবশ্যই মানবিক বিষয়। আপনি কতটা মানবিক সেটা আপনার ব্যবহার অবশ্যই বলে দেবে। সেক্ষেত্রে আমরা সমাজে এমন অনেক মানুষ দেখতে পাই যাদের মধ্যে ওই মিনিমাম মানবিকতাটুকু থাকে না, তারা এই সমস্ত শিশুদেরকে ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত আমি জানি না, কিন্তু আঘাত করে বসেন। তো সেক্ষেত্রে সবটাই তো মানসিক, সমস্যাটাও এখানে কিন্তু মানসিক। তাই এই আক্রান্ত শিশুদের মানসিক সুস্থতা সুরক্ষার্থে বাবা মা কিংবা পরিবারের লোকজন কিংবা স্পেশালি সমাজের কতটা ভূমিকা থাকা উচিত? দেখুন সত্যি কথাই, মানে এই ধরনের এই বাচ্চাদের খুব দুর্ভাগ্য হচ্ছে, এরা তাদের দুঃখের কথা, তাদের কষ্টের কথা ঠিকমতো বুঝে বলতে পারে না, কিন্তু তাদের ভাষার জ্ঞানটাই আসেনি, ভাষা তাদের রপ্ত করতে পারেনি। এই জন্যে মানে আনফর্চুনেটলি দে আর ভিকটিম অফ সিভিয়ার বুলিং, যেটা আপনি বললেন, ওনারা আঘাত করে মজা পাওয়া। কারণ আমাদের সব লোক তো একরকম না সমাজে, কিছু আছে আমরা বলি সেডিস্টিক মানসিকতা, তারা আঘাত করে মজা পায়। সমস্যাটা বাচ্চাগুলো বলতে পারে না যে কে আমার কি অত্যাচার করলো, কে আমার সঙ্গে কি ব্যবহার করেছে। আপনাকে বিইং এ পেরেন্টস অফ এ চাইল্ড সাফারিং ফ্রম অটিজম স্পেকট্রাম, আপনাকে একটু ওভার কশাস হতে হবে এই বাচ্চাকে নিয়ে। কোনো আঘাতের চিহ্ন দেখতে পাচ্ছেন কিনা, পাশে আনইউজুয়ালি কাঁদছে কিনা, কোনো একটা অর্গানে কোনো একটা অংশে সে ইঙ্গিত করছে কিনা, এগুলো কিন্তু তার এই সাটেল নোটগুলোকে আপনাকে বুঝতে হবে যে ইট ইজ দেয়ার ওয়ে অফ কমিউনিকেটিং দ্য থিং। দো তারা হয়তো খুব ইলাবোরেটলি ডিটেলস কিছু বলতে পারবে না আপনাকে, কিন্তু আপনাকে সাটেল কিউজগুলো নিতে হবে, হিন্টসগুলো নিতে হবে যে তার ব্যথা হলে বাচ্চা এটা কিন্তু কান্নাটা একটা সহজাত প্রবৃত্তি, সহজাত একটা ইমোশনাল আউটব্রাস্ট। কাজে সে আনইউজুয়ালি কাঁদছে কিনা, সে কিছু একটা বলার চেষ্টা করছে কিনা, এগুলোকে আপনাকে কিন্তু একটু বেশি কশাসলি নজরে রাখতে হবে। একদমই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে এই সমস্যার কোনো ওষুধ নেই, যেটা আমরা শুনলাম ডাক্তারবাবুর থেকে, যেটা রয়েছে সম্পূর্ণটাই থেরাপি। আর একটা ভালো দিক দেখলাম যে অ্যাওয়ারনেস বাড়ছে। একদম। তার মানে অ্যাওয়ারনেস যখন বাড়ছে তখন এই যে আমাদের যে সমস্ত থেরাপিগুলো রয়েছে বা প্রযুক্তিগত যা রয়েছে সেটা কি ডেভেলপমেন্ট হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে? ইভেন চিকিৎসা ক্ষেত্রে কয়েকটা রিসেন্ট নোভেল মোড অফ ট্রিটমেন্ট আসছে, যেটা আমরা বলি মানে আপনার যেটা মানে জিন থেরাপিজ আসছে বাজারে, মানে এই সমস্যা স্টেম সেল থেরাপি আসছে, যে একদম স্টেম সেল প্রতিস্থাপন করে দিয়ে ব্রেনে যে জায়গাগুলো ডেভেলপমেন্ট হয় না একদম করে গিয়ে ট্রিটমেন্ট করা, মানে যেটা আমরা এখনো অব্দি সেই হাতিয়ার আমাদের কাছে নেই, সেই অস্ত্র আমাদের কাছে নেই এই যুদ্ধের সাথে, এই অসম যুদ্ধে লড়াই করার জন্য। কারণ ব্রেনে যে জায়গাটা ডেভেলপ করেনি আমি কোনো ওষুধ দিয়ে সেটা ডেভেলপ করাতে পারবো না আনলেস দিস ইজ গ্রোয়িং ফ্রম ইনসাইড। সেটার জন্য বেশ কিছু দো অল দিস ট্রিটমেন্ট মোডালিটিস আর স্টিল আন্ডার রিসার্চ, এখনো কিন্তু কোনোটাই ফুল প্রুফ এখনো কিন্তু আসেনি আনফর্চুনেটলি স্টিল না, বাট দ্য রিসার্চ ইজ অনগোয়িং। এটা কিন্তু একটা ভালো দিক, হয়তো কিছু বছরের মধ্যে আমরা সলিউশন পেয়েও যাবো। তবে এটা শুনে খুবই ভালো লাগলো এবং আপ্লুত যে এর চিকিৎসা ক্ষেত্রে আরও অনেক উন্নতি হচ্ছে, আরও নতুন অ্যাডভান্স থেরাপি বলতে পারি, টেকনোলজি বলতে পারি, আরও নতুন অ্যাড হচ্ছে এর সাথে। আর একটা বার্তা যেটা আমরা ডাক্তারবাবুর থেকে নিতে চাইব যা আপনাদের প্রতি এবং সমাজের প্রতি, সেটা হচ্ছে এখনও শুধুমাত্র গ্রামাঞ্চল কিংবা রুরাল এরিয়া বলবো না, শহরাঞ্চলেও একইভাবে যখন আপনি জানতে পাচ্ছেন যে হঠাৎ করে আপনার যে শিশুটি একটু একটু করে বড় হচ্ছে, হঠাৎ একটা ছন্দপতন, আপনি জানলেন যে ও বিশেষ চাহিদা সম্পন্ন, তখন যে ভেঙে পড়া, হাহুতাশ করা, যে কি করব মেনে নিতে পারে না। অনেক পরিবারের লোকজন আছে মানতে পারে না, নিজে মানতে চায়ও না, অন্য কেউ মানতে দেয় না। তো এই যে বিষয়গুলো
শিশুটার যেমন অসুবিধা হচ্ছে, তেমনই একটা বিশাল একটা প্রতিকূলতার সামনে পড়েন পরিবারের লোকজনগুলো, তারা ভেঙে পড়েন ভীষণভাবে। তো তাদের প্রতি কি বার্তা আপনি দিতে চাইবেন? একটাই বলবো, মানে ডিনায়াল থেকে বেরিয়ে আসুন। ঘরে আগুন লেগে গেলে চোখ বন্ধ রাখলে আগুন নিভে যায় না, বরঞ্চ দেখুন আগুন কোথায় লেগেছে, সেখানে জল ঢালুন, সেখানে আগুন নেভানোর ব্যবস্থা করুন। কাজেই ডিনায়ালটা কোনো সলিউশন না। অ্যাওয়্যার হন, ইমোশনালভাবে আপনি অ্যাটাচমেন্ট করুন বাচ্চার সাথে, আপনি অ্যাওয়্যার হন, মানবিক হন, এবং আপনাকে এই লড়াইটা লড়তেই হবে। সমাজে কে আপনাকে সাপোর্ট করবে কে না করবে তা নির্বিশেষে আপনাকে কিন্তু লড়াইটা লড়তে হবে। অ্যাজ এ অভিভাবক হিসেবে, যারা এই বিশেষ বাচ্চাদের অভিভাবক, আপনাকে অ্যাওয়্যার হতে হবে। আপনি এই মিথ নিয়ে বসে থাকবেন না, লজ্জিত হওয়ার কোনো কারণই নেই এর পেছনে। আপনি একদম বুক ফুলিয়ে গর্ব করে বাচ্চাকে নিয়ে সব জায়গায় যাবেন বাচ্চার জন্য, হ্যাঁ, কিন্তু আপনাকে শুধুমাত্র গর্বটা ওই জায়গায় নয়, গর্বটা এই জায়গাতেও করতে হবে। আপনি সেই সঠিকভাবে সময় ট্রেনিং স্টার্ট করুন, সঠিক সময় থেরাপি স্টার্ট করুন। ডেফিনেটলি অত দুশ্চিন্তা বা অত ভেঙে পড়ার কোনো কারণ নেই। যেই সময়টা অ্যাওয়ারনেস ছিল না, সেই সময় তো আপনারা চিকিৎসা করেছেন, আপনারা ভালো জানেন যে সমাজের অবস্থা কী ছিল। সেখানে আজ বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রান্তে, শহরে গ্রামে সব জায়গায় বিশেষ স্কুল তৈরি হচ্ছে, বিভিন্ন থিয়েটার মঞ্চ যেখানে ওদেরকে দিয়ে। তবে আনফরচুনেটলি স্পিকিং, মানে এখনো অবধি গ্রামের গঞ্জে বা মফস্বলে কিন্তু এখনো ব্যাপারটা কিন্তু অতটা নেই। হ্যাঁ, মানে ফেসিলিটি, আমার অনেক পেশেন্ট যারা একটু প্রত্যন্ত গ্রাম থেকে আসছে, তারা হাউতাস করেন যে আমি বাচ্চাকে নিয়ে কোথায় যাবো, আমার গ্রামে তো এই ব্যবস্থাটা নেই। আর আমার পক্ষে বাঁকুড়া থেকে কলকাতা সম্ভব নয় বাচ্চাকে নিয়ে রেগুলার স্কুলে যাওয়াটা। এগুলো ডেফিনেটলি একটা একদম মানে আপনার ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেম এগুলো একদম। এইটা কিন্তু একটা সোশ্যাল ইনভলভমেন্ট, গভর্নমেন্টের একটা ইনভলভমেন্ট, পলিসি মেকিং এ কিন্তু একটা বড় রোল আছে। তার মানে সেটা বলছেন যে আরো অনেকটা দরকার। কারণ অনেকেই অ্যাওয়্যার হওয়া সত্ত্বেও তার কাছে যে ফেসিলিটি অ্যাভেলেবেল নেই, সে নিতে পারছে না সুবিধাটা, কারণ তার পক্ষে এটা লজিস্টিক্যালি ইম্পসিবল কলকাতা রেগুলার আসা। হ্যাঁ, মানে আমি যেখানে প্র্যাকটিস করি দুর্গাপুর, সেই পুরো দুর্গাপুর টাউনশিপ একটি মতো এরকম স্কুল প্র্যাকটিস, তাও রিসেন্ট 2 বছর হলো হয়েছে। তার আগে দুর্গাপুরের মতো একটা মানে ক্যাটাগরি 2 সিটি যেটা বলি, সেখানে অব্দি কিছু ছিল না। একদম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সমস্ত প্রশ্নের এত সুন্দরভাবে বুঝিয়ে আমাদের দর্শকদের বলার জন্য। এবং আমাদের সাথে এতক্ষণ ছিলেন ডক্টর মনীষ রায়। তিনি এতক্ষণ ধরে বোঝালেন যে কিভাবে কাজ করছে অটিজম রোগটা আসলে কি, কিংবা এই সমস্যাটা আসলে কি, এর সমাধান কি করে হচ্ছে। আর যেই উত্তরগুলো আমাদের জানাটা দরকার ছিল, কারণ সবার এই বিষয়টা ক্লিয়ার নয় সবার কাছে, কিভাবে চিকিৎসা হয়, কি করতে হয় কি করতে হয় না, সেই সব বিষয়ে আমরা আজ আলোচনা করলাম। আমাদের সাথে ডাক্তারবাবু ছিলেন, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আপনারা এতক্ষণ ধরে দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ দিই। এবং সুস্থ থাকুন, ভালো থাকুন। সুস্থ থাকার মন্ত্র হেলথলাইন, তাই চোখ রাখুন সিটিভিএন এর পর্দায়। আবার দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।